সাংবাদিক হত্যা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি, মাহফুজুর রহমানকে পালানোর সুযোগ না দেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী সম্পর্কে যেই কটূক্তি করুক ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবল বৃষ্টি ও উজানের পানিতে বরগুনা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার আশঙ্কা নেই আবহাওয়া অধিদপ্তর। আসসালামু আলাইকুম, শারমিন সুইটি আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান, এমনটাই মনে করছেন সাংবাদিকরা। তাই সটকে পড়ার সুযোগ না দিয়ে দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানালেন সাংবাদিক নেতারা। মাহফুজুর রহমানকে গ্রেফতার ও সাগর রুনি হত্যার বিচার সহ 6 দফা দাবিতে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে আজ স্মারকলিপি দেন। দেশের সব সাংবাদিক হত্যার বিচারে দাবি জানানো হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের। সরওয়ার সুমনের রিপোর্ট। সাগররুনি হত্যার বিচার ও এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সাংবাদিকরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। আমরা শুনেছি আজকে রাতেই নাকি তিনি দেশ ছেড়ে চলে যাবেন। আমরা দাবি জানাতে চাই সরকারের কাছে, আমরা দাবি জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে দেশ ছেড়ে তিনি যেন পালাতে না পারেন এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের কাঠগড়ায় যেন দাঁড় করা হয়। যে র্যাবকে আদালতের নির্দেশে এই তদন্তের ভার দেওয়া হয়েছে, সেই র্যাব তার অফিসে গিয়ে জামাই আদরের মতো তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি যে বক্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লন্ডনে বসে অশালীন বক্তব্য দিয়েছেন, বাচাল বলেছেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করেন সাংবাদিকরা। তবে সুপ্রিম কোর্টের সামনে তাদের আটকে দেয় পুলিশ। যারা এই মাহফুজুর রহমানের দোষর হবে, গোপনে আঘাত করবে, কেবল অপরাধীদেরকে আহ্বান জানাচ্ছি তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হোক। বিজ্ঞাপনের দাতাদের কাছে বলবো, আপনারা এই গণদুষ্পন মিডিয়ার দুষ্পনের টেলিভিশনে কোনো বিজ্ঞাপন দিবেন না। শিল্পীদেরকে বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারাও এই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন না। পরে প্রধানমন্ত্রীর পক্ষে সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব একজন মানুষ। তিনি সাংবাদিকদের যেমন ভালোবাসেন, সংবাদপত্র শিল্পীর সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি তার মমত্ববোধ রয়েছে অসীম। সেই মমত্ববোধের কারণে আপনাদের যাতে কষ্ট না হয় তার অফিস পর্যন্ত পৌঁছতে পদযাত্রা করে সেই কারণে আমাকে পাঠিয়েছেন আপনাদের পক্ষ থেকে এই স্মারকলিপিটি গ্রহণ করার জন্য। আমি তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করে নিচ্ছি। প্রধানমন্ত্রী এই দাবিগুলো দ্রুত মেনে নেবেন বলে আশা সাংবাদিকদের। সরওয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার আসল রহস্য জানে র্যাব ও পুলিশ। তারা ইচ্ছে করেই বিষয়টি ঘোলাটে করছে। তিনি বলেছেন, সাগর হত্যা করেছে রুনিকে আর 2 গুন্ডা হত্যা করেছে সাগরকে। তার সবকিছু জানা থাকলেও তিনি যেহেতু র্যাব পুলিশ নয় তাই প্রকাশ করছেন না। হারুনুর রশিদের রিপোর্ট। ডক্টর মাহফুজুর রহমান সাগর রুনি হত্যার সবকিছুই জানেন। লন্ডনে 30 মে তার দেয়া বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজে তিনি সেই দাবিই করেছেন। তিনি বলেছেন, ঘটনার রাতে সাগরের বাসায় ফেরার কথা ছিল না। তার প্রশ্ন, তাহলে কেন তিনি রাত 2টায় বাসায় ফিরেছিলেন? তার মতে, সাগর বাসায় এসে এমন কিছু দেখেছেন যার কারণে হত্যাকাণ্ড ঘটেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে সহ্য করতে পারে নাই। তাহলে বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আম্মুকে আমার আব্বু প্রথম খুন করছে, তারপরে 2টা গুন্ডা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে। চাকুর মার, কিন্তু চাকু দিয়ে যদি খুন করা হয়, চাকু কিন্তু এইভাবে স্টেপ করে, চাকু দিয়ে ওই নারী ভুঁড়ি বাইরে আসে না। এটা বোঝা যাচ্ছে ওই বটি অথবা যে আমাদের বাড়িতে মুরগি তরকারি কাটার যে চাকু দিয়ে এরকম কোপ মেরে কাটা। তার যারা সহকর্মী ছিল তারাও তো জিনিসটা জানে অবশ্যই। কেন এখানে রিজনটা কি, কেন তারা এটা জানার পরও এটার পিছনে এরকম? ওদের বাসায় যেটা আমি পরবর্তীতে জানতে পারলাম যে অনেকেই যাতায়াত করতো, কিন্তু এখন কেউই সেটা প্রকাশ করতেছে না কে কে যেত। কারণ যদি কেউ প্রকাশ করে, কোনো সাংবাদিক যদি প্রকাশ করে যে আমি যেতাম, তাহলে কিন্তু কিছুটা দোষ তার ঘাড়ে এসে পড়বে।
তিনি বলেন র্যাব ও ডিবি সবকিছু জানার পরেও বিষয়টি ঘোলাটে করছে, আসল ঘটনা প্রকাশ করছে না। আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোলাটে করতেছে এবং কেন এটা প্রকাশ করতেছে না। আমি মনে করছেন কি আমি লেগে নেই, আমি এটার পিছনে বহু লেগে আছি। এখন অন্যজনে অনেকে অনেক কথা বলে, তলে তলে পুলিশের সঙ্গে আমি কত চেষ্টা করছি, পুলিশকে বলছি যে র্যাবকে আমি বলছি যে আপনারা কেন এই রিপোর্টটা প্রকাশ করতেছেন না। তো ডিবি কোনো সময় বলতেছে যে এটা ওদের ফ্যামিলিগত ব্যাপার, কোনো সময় বলতেছে যে চোর চুরি করছে, এরকম নানা তথ্য তারা দিচ্ছে, কিন্তু আমার মাথায় ঢুকে না যে কেন এই জিনিসটা প্রকাশ করতেছে না। কিন্তু আপনি তো আপনার টেলিভিশনের মাধ্যমে জিনিসটা প্রকাশ করতে পারেন। আমরা জিনিসটা টোটালি আমাদের যেটা ইনভেস্টিগেশন করে যেটা আমরা যদি প্রকাশ করতে যাই, তাহলে বিচার বিভাগ বা ডিবি বা যেটা বলেন র্যাব যে ইনভেস্টিগেশন করতেছে এটা ব্যাহত হবে। ওই অনুষ্ঠানে মাহফুজুর রহমান সরকারেরও ব্যাপক সমালোচনা করেন। অনেক কিছু আছে, আমরা অনেক ঘটনাই জানি, দেখালে হয়তো আমাদের চ্যানেলের অস্তিত্বই থাকবে না। ঘটনা তো দেখতেছেন, বিরোধী দলের বিরোধী দল সবচেয়ে পাওয়ারফুল একটা বিরোধী দল, এবং আমরা চাইলেও দুর্নীতি আমরা তুলে ধরতে পারি না, কিন্তু যেটা সম্ভব এইখান থেকে যদি আমরা ওটা হয়তো ওখানে দেখাতে পারবো। লন্ডনের সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান যা বলেছেন বেশ হাসি মুখেই বলেছেন, আর তার দেয়া সব তথ্যের ব্যাপারে তিনি ছিলেন আত্মবিশ্বাসী। হারুনুর রশিদ, একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী সম্পর্কে যেই কটূক্তি করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন। ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়া খানের রিপোর্ট। বেশি কথা বললে বাঁচালের একটা মিস্টেক হয়ে যাবে, কথা বলতে বলতে এরকম একটা মিস্টেক হয়ে গেছে। 30 মে লন্ডনে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নিয়ে অশোভন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমন মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। বেশি কথা বললে বাঁচালের মাহফুজুর রহমানের এই কটূক্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রীকে নিয়ে যেই কটূক্তি করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা সেই ধরনের কিছু যদি তিনি বলে থাকেন, অবশ্যই সেটার ব্যবস্থা আমাদের নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে থাকে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। আপনাদের উপর যদি হামলা হয় অবশ্যই আপনারা সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং থানার কাছে আপনারা সেটা অভিযোগ করবেন। অভিযোগ আমরা অবশ্যই নেব। তো বললাম আপনারা মামলা করেন, অবশ্যই যদি মামলা করে তাকে আসামি করেন আমরা গ্রেফতার করব। সাগর রুনিকে নিয়ে সাংবাদিকদের মন্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন সাহারা খাতুন। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রবল বৃষ্টি ও উজানে পানিতে বরগুনা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ফেনী সব নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদীতে প্রবল জোয়ারের চাপে বরগুনার 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। প্রতিনিধিদের সহায়তায় রঞ্জক রেজভি রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে নদ নদীতে প্রবল জোয়ারের চাপে বরগুনা সদর, তালতলী এবং আমতলীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে 22টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বেরিবেদ ভাঙ্গিয়ে তলাই গেছে, তারপর আমরা যে এখন এই বাসার দিয়া নামু এরকম কোনো জায়গা নাই, সব তলান নিয়ে খেত খামারা যে দুর্যা আছে সব কিছু চলে গেছে। উজানের পাহাড়ি ঢলে সিলেটে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ সদরের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে 4টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কমপক্ষে 10টি স্থান ভেঙে গেছে। 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। ফসলি জমিতে লোনা পানি ঢুকে পড়ায় আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। বড় বেরিবেত না দেয় আমরা বাঁচনে কোনো স্থান নাই, হইলে মুখ মরা লাগবে। লবণ পানি খাই, এখন লবণ পানি উঠতে আছে সব জমিতে। বীজ পাড়া যদি করি ধান টান হালাই সব লবণ পানতে মরিয়ে যাইতেছে। বাঁধ নির্মাণে ব্যাপক লুটপাটের অভিযোগ থাকলেও পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় দীর্ঘদিনেও মেরামত সম্ভব হয়নি দাবি পাউবো কর্তৃপক্ষের কাছে
প্রয়োজনীয় বরাদ্দ চাবো এবং বরাদ্দ পাওয়া গেলে আমরা খুব শীঘ্রই এগুলো মেরামতের কাজে হাত দেব। ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ। মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে এই এলাকার মানুষ। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলের কুড়িগ্রাম সদর, উলিপুর এবং চিলমারির নিম্ন অঞ্চল ও দ্বীপচরের 60টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার কাঁচা সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিশ্বম্বরপুর উপজেলার ডলুরা গ্রামের 25টি ঘর পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়েছে। বান্দরবানে লাগাতার 3 দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শঙ্কু নদীর তীরে উজানিপাড়া এবং মধ্যপাড়া সহ মেম্বরপাড়া, কাশেমপাড়া, আর্মিপাড়া, ইসলামপুর এলাকায় 5 শতাধিক ঘরবাড়ি পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে যে কোনো সময় উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এলাকাতে পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ভারী বৃষ্টি ছাড়া দেশে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জুলহাস কবিরের রিপোর্ট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে দেশের 73টি পয়েন্টের মধ্যে 48টি পয়েন্টেই পানি বেড়েছে। বর্তমানে 7টি নদীর 9টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত 3-4 দিন আগে আমাদের দক্ষিণ পূর্ব এলাকায় বিশাল একটা এলাকায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। বর্ডারের বাইরেও ইন্ডিয়ান ক্যাচমেন্ট বরাক বা ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হয়েছে। সিলেটের 5টা পয়েন্টে, সুনামগঞ্জের জেলা সদরে, নেত্রকোনায় 2টা জায়গায় এবং চট্টগ্রামের একটা জায়গায় আজকে সকালবেলা বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় আমাবস্যার সময় জোয়ারের পানি একটু বেশি উচ্চতায় থাকে এবং গত কয়েকদিনে সাগর অশান্ত থাকার কারণে ওভারটপিংয়ের ফলে বাঁধ উপচে কিছু কিছু জায়গায় এলাকা তলিয়ে গেছে। শীঘ্রই দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলেও জানালেন এই কর্মকর্তা। ফ্ল্যাশ ফ্লাডের নেচারটা এরকম, হঠাৎ করে পানি খুব বেশি হয়ে যায় এবং হঠাৎ করে নেমে যায়। এটা নেমে 2-1 দিনের মধ্যে পানি নেমে যাবে যদি উজানের দিকে ওইরকম কোনো বৃষ্টিপাত না থাকে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের সঙ্গে দ্বিমত জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী বৃষ্টি ছাড়া বন্যার কোনো আশঙ্কা নেই। আমরা আবার একটা আশঙ্কা করছি যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, আসাম সংলগ্ন অঞ্চলে এখানে ভারী বর্ষণ হতে পারে। যখন ভারী বর্ষণ হয় সে কারণে সাধারণ মানুষ এবং সরকারের কিছুটা প্রস্তুতি নিয়ে রাখলে ভালো আর কি, যাতে সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা না বাড়ে। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না বললেন সুরঞ্জিত। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে মোহামেডান ও মেরিনার ইয়াংস। আমন্ত্রণ আরও একবার রাত 9টার 21 সংবাদে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন হবে না সংসদে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, দলীয় সরকার থাকলেও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টিতে কোনো প্রভাব পড়বে না। আগের দিনে তাকে নিয়ে সংসদের রাশেদ খান মেননের মন্তব্যেরও জবাব দেন তিনি। এদিকে বিকেলে সংসদে বাজেট আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, পুঁজিবাজার সংকটের কারণে 1 কোটি ভোট হারিয়েছে মহাজোট সরকার। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। বিদ্যুৎ নিয়ে কথা বলবো না, এই নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাকচ হন, আবার মাননীয় সদস্য সুরঞ্জিত বাবু দাঁড়িয়ে যান, ব্যক্তিগত আক্রমণ করেন, কারণ তাকে তার হারানো রাজ্য ফিরে পেতে হবে। সোমবারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে সুরঞ্জিত সেন বলেন, রাশেদ খান মেননেরও মন্ত্রিত্ব না পাওয়ার জ্বালা রয়েছে। আমার বন্ধু যে আমার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, সে কারণে আমি ধন্যবাদ। তিনি যে আমার ব্যথাটা বুঝতে পেরেছেন, আমি এটাও বুঝি যে আমার পোর্টফোলিও পাওয়ার যে বাসনা, এটা যেমন বুঝেছেন, আমিও এই দুঃখও বুঝি যে কোনো মন্ত্রিত্ব না পাওয়ার বেদনারও এরও জ্বালা আছে, এরও দুঃখ আছে, এই কষ্টটাও আমরাও অনুভব করি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এখন আর কোনো অস্তিত্ব নেই। সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। সংবিধানের আর্টিকেল 11-এ স্পষ্টভাবে বলা আছে যে এই দেশে একটি মুহূর্তের জন্য, একটি মিনিটের জন্য কেউ
জনপ্রতিনিধিত্বহীন সরকার পরিচালনা করে দেশ শাসন করা যাবে না। সুতরাং আমাদের অবশ্যই নির্বাচিত সরকার হতে হবে এবং সেই সরকারেই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। আর ওই সরকারের কাজ একটাই হবে, যারা নির্বাচিত হবে আগামী প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ নিয়ে তো নতুন প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। আমরা এই সংবিধানে হাত দিতে পারবো না। যে সংবিধান আছে সেই অনুযায়ী আগামী নির্বাচন হবে। আলোচনায় এরশাদ 2012-13 সালের বাজেটকে কল্পনাবিলাসী বলে উল্লেখ করেন। জনগণের আস্থা থাকায় জেলে থেকেই 5টি আসনে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি। দুইবার জেল থেকে 5টা আসন জয়ী হয়েছে। তারপরে আমাকে বলে স্বৈরাচার। সেদিন আমার এক সহযাত্রী বলছিলেন আওয়ামী লীগেরই স্বৈরাচার বিরোধী আন্দোলন। দুঃখ পেয়েছি, একসাথে কাজ করি, একসাথে সংসদে আসি, আমাকে এখনো স্বৈরাচার বলা। কোথায় পৃথিবী দিয়ে আসে কোন স্বৈরাচার? জেল থেকে 5টি আসন জয়ী হয়েছে। কোথায় কোন মিলিটারি শাসক ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আবার নির্বাচন দিয়ে রাজনীতি ফিরে এসেছে? এই দৃষ্টান্ত কোথায় পাবেন না। পুঁজিবাজারে চাঙ্গা করার ব্যবস্থা এখনই করতে হবে। আমি সেদিন বলেছিলাম আমরা 1 কোটি ভোট হারিয়েছি। 1 কোটি ভোট, মানে স্পিকার 1 কোটি ভোট হারিয়েছে। 1 কোটি ভোট হারিয়েছে। এদিকে ঢাকার পরিবহন ব্যবস্থা সুসমন্বয় করার জন্য সংসদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল 2012 পাশ হয়েছে। সে সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ভবনের গোলাগুলির ঘটনায় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2012 সংসদে উত্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলুল করিম সেলিম। পরে সংসদে 2012-13 সালের বাজেটের উপর আলোচনা শুরু হয়। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। এবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ডিমিউচুয়ালাইজেশন নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার বিকেলে বোর্ড সভা শেষে সাংবাদিকদের একথা জানান ডিএসসির সভাপতি রকিবুর রহমান। তিনি বলেন, এই নীতিমালার খসড়া কপি আগামী 1 জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসএসসি ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি বাস্তবায়িত হলে পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও জানান তিনি। এর আগে গত 2 ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়ন করতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাষ্ট্রপতি পদে ইউপিএ জোটের প্রার্থী হতে অর্থমন্ত্রীর পদ ছাড়লেন প্রণব মুখার্জি। প্রধানমন্ত্রীর কাছে রেসকোর্স রোডের বাসায় পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীকে আপাতত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনুরোধ জানান প্রণব মুখার্জি। এর আগে অর্থমন্ত্রী তার নর্থ ব্লকের অফিসে বিদায়ী ভাষণ দেন। পদত্যাগের পর নতুন যাত্রার জন্য তিনি প্রস্তুত বলে জানান। ইউপিএর হয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেন। তার প্রার্থিতার প্রতি বিভিন্ন দলের সমর্থনে গর্বিত বলেও জানান তিনি। নির্বাচিত হলে তিনি হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। খেলার খবর। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকিতে প্রথম খেলায় মেরিনার ইয়াং ক্লাব 4-0 গোলে ওয়ারিকে এবং অপর ম্যাচে বাংলাদেশ এসসিকে 5-1 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাওলানা ভাসানী স্টেডিয়ামে 32 মিনিটে আশিক মাহমুদ গোল করে এগিয়ে দেন মেরিনার ইয়াংসকে। দিনার 49, 51, 62 মিনিটেই নিজের হ্যাট্রিক পূর্ণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার। অপরদিকে রাসেল 27 মিনিটে গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। মাত্র 2 মিনিটের ব্যবধানে রাসেল আরও একটি গোল করলে 2-0 এগিয়ে যায় সাদা কালো বাহিনী। তবে 34 মিনিটে বরকত সিং বাংলাদেশ এসসি পক্ষে একটি গোল পরিশোধ করে। শেষ দিকে মামুনুর রহমান একটি ও ইশতিয়াক জোড়া গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবাদিক হত্যা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি, মাহফুজুর রহমানকে পালানোর সুযোগ না দেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী সম্পর্কে যেই কটূক্তি করুক ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবল বৃষ্টি ও উজানে পানিতে বরগুনা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার আশঙ্কা নেই আবহাওয়া অধিদপ্তর। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
এছাড়া একুশে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21 টিভি লাইভ এবং Twitter/21 টিভি বিডি এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন।